বিডিআর একেবারে মেসাকার হয়েছে, ওরা নিজেরা মেসাকার করেছে, সেনাবাহিনীকে মেসাকার করেছে এবং নিজেরাও মেসাকার হয়েছে। দুবাই, শ্রীলঙ্কা, মজিলা, এরকম একটি অবস্থা। পালিয়েছে, বিচার হয়েছে, হ্যান্ড হয়েছে, নানাভাবে একেবারে বিপর্যস্ত, শেষ পর্যন্ত নৈচা পাল্টে দিতে হয়েছে, নাম পরিবর্তন করতে হয়েছে। এখন এই বিডিআর ঘটনার পরে বাংলাদেশের সীমান্ত নীতিতে বড় ধরনের পরিবর্তন সাধিত হয়েছে। বিগত 50 বছর ধরে আমরা শুধুমাত্র ক্রাইসিস টু ক্রাইসিস মোকাবেলা করছি বাংলাদেশের জাতির জন্য। প্রতিষ্ঠানিকতা, ইনস্টিটিউশনালাইজেশন, ডেমোক্রেটাইজেশন, হিউম্যান রাইটস বারবারই লঙ্ঘিত হয়েছে। বাংলাদেশ জাতি রাষ্ট্র যে সবসময় এমনই ধরনের একটি ষড়যন্ত্র এবং ঝুঁকির মধ্যে রয়েছে, বিডিআর হত্যাকাণ্ড তার একটি বড় প্রমাণ। আজকে রুকনুদ্দিন একটি সুন্দর পরিপূর্ণ নিবন্ধ উপস্থাপন করেছেন। As an insider, he has got his own study, facts and figures. সুতরাং অন্য যে কোনো নিবন্ধের চেয়ে, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের নিবন্ধের চেয়ে তার এই নিবন্ধটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নিবন্ধটি বিভিন্ন এই বিডিআর বিদ্রোহের কারণ, পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ এবং ইম্প্যাক্ট কি সেটি এখানে খুব যথার্থভাবে বলা হয়েছে। বাংলাদেশ জাতি রাষ্ট্র ভারতের কাছে কিভাবে একটি অন্তত সামরিক দিক থেকে পার্টিসিপেশন ইন পিসকিপিং ইউএন কিভাবে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা দেখেছেন। এটা একটি কারণ, যে কারণগুলো তিনি উল্লেখ করেছেন সেটি আমার দৃষ্টিতেও যথার্থ। জাতিসংঘ মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ এর একটি বড় কারণ। দ্বিতীয়ত পাদুয়া ও রোমারের ঘটনা, যেটা ফজলুর রহমান সাহেব নেতৃত্ব দিয়েছিলেন, এবং ইন্ডিয়া মনে হয় এই পার্শ্ববর্তী কোনো জাতির কাছে, কোনো রাষ্ট্রের কাছে এত শিক্ষা, এত অপমান, এত পরাজয় বরণ করেনি। সেটার একটা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তাদের থাকাটা খুবই স্বাভাবিক ছিল। আমরা সবাই জানি যে 1971 সালে যে বাংলাদেশটি ভারতের কেয়ার প্রযত্নে সৃষ্টি হয়, সেটি আমাদের সার্বিকভাবে স্বাধীনতাকে এনে দিয়েছিল। লক্ষ প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে ঠিকই, কিন্তু এই বিগত 50 বছরে ভারত বাংলাদেশকে কখনোই স্বাধীন থাকতে দেয়নি। তারা ইমার্জেন্স অফ বাংলাদেশের মধ্য দিয়ে এই সাউথ ইস্ট এশিয়ায় যে সমীকরণ সৃষ্টি করে, অর্থাৎ সেই সময় আমরা বলতাম ঢাকা, দিল্লি, মস্কো অ্যাক্সিস, ঢাকা, দিল্লি, মস্কো অ্যাক্সিস। এটা একটা বৈশ্বিক বিবেচনা, তখন 15 ইয়ার্সের সময় এটা একটি বৈশ্বিক প্রেক্ষাপট ছিল। এই বৈশ্বিক প্রেক্ষাপটে ভারত সবসময় বাংলাদেশকে তাদের অনুকূলে, তাদের প্রযোজ্যতে রাখতে চেয়েছে, কিন্তু 1975 সালের 15 আগস্টের ঘটনাবলী এই দিক পরিবর্তন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বলেন, সিকিউরিটি স্ট্র্যাটেজি বলেন, সবকিছুকে পরিবর্তন করে দিক অন্যদিকে ফিরিয়ে দেয়। সুতরাং তারা সবসময় চেষ্টা করেছে এই দিক পরিবর্তনের জন্য, সবসময় ঘটনা ঘটিয়েছে। যেমন শান্তি বাহিনী সৃষ্টি করেছে অশান্তির জন্য। তারা গঙ্গার পানি নিয়ে আমাদেরকে গঙ্গার গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি জিয়াউর রহমানের সময় অনেক কষ্টে অর্জিত হয়েছে, এবং অবশেষে জিয়াউর রহমানের যে মর্মান্তিক মৃত্যু, সেজন্য তাদের দিকে অনেক অ্যানালিস্ট দিকে, যেমন সুব্রমণিয়াম স্বামী সানডে
ম্যাগাজিনে এক নিবন্ধে বলেছেন যে র পরিকল্পনা করেছে জিয়াউর রহমানকে হত্যা করার জন্য। মিসেস যখন মোরাদ দিশাই ক্ষমতাসীন হলেন তখন তার কাছে এটা চূড়ান্ত অনুমোদনের জন্য যায়। আপনারা জানেন ইন্দিরা গান্ধীর পরে 2-3 বছরের জন্য ওই সরকার ছিল। মোরাদ দিশাই গান্ধীয়ান ওই অফ লাইফে বিশ্বাস করতেন। তিনি বললেন যে না, এটা অনুমোদন করা যায় না, প্রতিবেশী রাষ্ট্রের প্রধান এইভাবে হত্যা করা যায়। পরে যখন ইন্দিরা গান্ধী আবার ক্ষমতাসীন হয়েছে তখন তিনি হত্যার শিকার হলেন। ওরা সবসময় খুব জোরের সাথে শক্তভাবে বলেছেন তারা তো কিছুই জানে না। এটা এই ধরনের একটি ষড়যন্ত্র ছিল। অনেক কষ্টের পরে ভারতের, আপনারা জানেন, ওয়াশিংটন ইন্ডিয়া কোলাবোরেশনে 11 অভিনীত হয়েছে। এটা শুধুমাত্র একটি ঘটনা ছিল না, অভ্যন্তরীণ ঘটনা ছিল না, অনেক দূর থেকে প্লেয়াররা খেলে। যারা সিআইএ এজেন্ট হয় তারাও তো জানে না যে আমি সিআইএ এজেন্ট। সুতরাং এই বিডিআর ঘটনাটি একটি রাজনৈতিক পরিবর্তন তারা চেয়েছে, অপরদিকে সামরিক পরিবর্তন তারা চেয়েছে। নির্বাচনের ঠিক আগে দুটোই সমান্তরালভাবে চলেছে। তো আপনারা দেখেছেন যে বিডিআর এরকম উল্লেখ করেছেন যে এটা একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পূর্বেই এসব কথাবার্তা, এসব ঘটনাগুলি আলাপ আলোচনা তাদের মধ্যে চলছিল। আপনারা জানেন যে তাপসের নাম এসেছে তখন আরো আওয়ামী লীগের লোকদের নাম এসেছে, অথচ এটা উল্টা বিএনপির দিকে চালানোর চেষ্টা করেছে। এর মাধ্যমে মোটামুটি ভাবে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতি রাষ্ট্রের প্রতিরক্ষা একেবারে বিপর্যস্ত হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, উল্লেখ করেছেন যে বিডিআর একেবারে মেচাকার হয়েছে। ওরা নিজেরা মেচাকার করেছে, সেনাবাহিনীকে মেচাকার করেছে এবং নিজেরাও মেচাকার হয়েছে। দুবাই, শ্রীলঙ্কা, মজিলা, এরকম একটি অবস্থা। পালিয়েছে, বিচার হয়েছে, হ্যান্ড হয়েছে, নানাভাবে একেবারে বিপর্যস্ত। শেষ পর্যন্ত পাল্টে দিতে হয়েছে, নাম পরিবর্তন করতে হয়েছে। এখন এই বিডিআর ঘটনার পরে বাংলাদেশের সীমান্ত নীতিতে বড় ধরনের পরিবর্তন সাধিত হয়েছে। ওই সেদিন একজন বলছিলেন যে ছিল রৌমারীর সিংহ, তারা মেয়তে পরিণত হয়েছে। দীর্ঘ 15 বছর ধরে শত শত মানুষ সীমান্তে হত্যার সম্মুখীন হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে শক্তভাবে তেমন কোনো প্রতিবাদ হয়নি। আমার মনে পড়ে যে তখন সৈয়দ আশরাফ সাহেব কলকাতা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল এই সম্পর্কে যে বারবার সীমান্তে কেন হত্যা করা হয়। এটা বিশাল, তার উত্তরটা কিরকম ছিল? এটা বিশাল সীমান্ত, এরকম বিচ্ছিন্ন ঘটনা। যখনই তাদের ঘাড়ে যায় তখনই বিচ্ছিন্ন ঘটনা, আর যখন সারা গোটা জাতি নিবেদিত হয় সম্পর্কে তখন তারা আর কিছু জানে না। যাই হোক, অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা একটি আশার দিকে অগ্রসর হচ্ছি। নতুন রাষ্ট্র, নতুন একটা স্বপ্ন, নতুন একটা আশাবাদ নিয়ে জাতি যাত্রা শুরু করেছে। এই মুহূর্তে এই বিডিআর হত্যাকারীর জন্য যে দায়ী, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচার দাঁড়ানোর কারণে বড়টি কর্তব্য। এই গোটা জাতির ক্ষোভ কতটা তীব্র হয়েছে আমি বুঝি না। শেখ হাসিনা নাকি রাজনীতি করতেন গোটা জাতির পালস অনুভব করার মতো, নারীর প্রাণ অনুভব করার মতো ক্ষমতা তাদের নেই যে একটি বিবৃতি দিলে 32 নম্বর ভস্মীভূত হতে পারে। গোটা জাতির এই সেন্টিমেন্ট ধারণ করে এখন অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের সকলের দাবি যে বিডিআর হত্যাকারীর জন্য দায়ী শুধুমাত্র একটি হত্যাকারী। এই বিচারটা করলেই আর কিছু লাগে না। 15 বছরে হাজার হাজার মানুষকে তিনি হত্যা করেছেন এবং শুধুমাত্র ক্ষমতার জন্য
শুধুমাত্র ক্ষমতার জন্য এবং শুধুমাত্র ক্ষমতার জন্য। এই দেশের জন্য তার কোনো মমত্ব ছিল না, দেশের মানুষের জন্য কোনো ভালোবাসা ছিল না, প্রতিশোধ স্প্রিয়া নিয়ে তিনি এখানে এবং শেষ পর্যন্ত সেটাই কার্যকর হয়েছে। সুতরাং দেশকে আমাদের ভালোবাসতে হবে, মনে রাখতে হবে দেশটি আমাদের। অনেকেই মানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকে দাবির প্লাবন, মানে এই দেশটা একেবারেই একটা দাবি দেওয়া আন্দোলন আস্ফালনের একটা তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। আমাদের নিজেদেরকে সংযমের মধ্যে আনতে হবে। আমি শেখ আকরাম এবং সেনাবাহিনীর যারা অবসরপ্রাপ্ত লোকজন আছেন তাদের প্রায় লক্ষ্য করি তারা দেশের পক্ষে, জাতির পক্ষে শক্তভাবে অবস্থান নিয়েছেন এবং এই অব্যাহত ভূমিকা তাদের থাকবে এই আশা করি। এবং বৃক্ষরোপণের এই গভীরতম বিশ্লেষণমূলক বিমতের জন্য ধন্যবাদ দিয়ে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বিষয়ভিত্তিক অত্যন্ত সংক্ষিপ্ত এবং সুন্দর বক্তব্য বলার জন্য এখন এ পর্যায়ে আলোচনা অংশগ্রহণ